আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ধান মাড়াই করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো একদম ভোরবেলা মেশিনের শব্দে আমার ঘুম ভেঙে গেল। সকালে উঠে থেকেই ধান ভাঙা শুরু হয়ে গেছে। সম্পূর্ণ জমির ধান এখনও কাটা হয় নাই, এখানে অর্ধেক ধান আছে। যে অংশগুলো পেকে গেছিলো অলরেডি, তো সেগুলো আনা হয়েছে, সেগুলো এখন মাড়াই করা হচ্ছে। আর যে বাকি অংশটা সেটা আজকেই আনা হবে ইনশাল্লাহ। দর্শক, একটা সময় ছিল যখন কোনো প্রকার মেশিন ছিল না, হাত দিয়ে কুবিয়ে কুবিয়ে পাথরের উপরে আঘাত করে করে, আবার কখনো বা গরু দিয়ে ধান মাড়াই করা হতো। বাট এখন মেশিন হওয়ার কারণে এই যে এইভাবেই প্রায় প্রত্যেক বাড়িতে এইভাবেই ধান মাড়াই করা হচ্ছে। এর থেকেও অনেক ভালো মেশিন আছে যেগুলো দিয়ে আপনার এক পাশে ধান বের হবে, বস্তার ভিতর ঢুকবে, আরেক পাশ দিয়ে খড় বের হবে। তবে এই মেশিনের একটা সমস্যা হচ্ছে যে ধানের সাথে ওই যে দেখেন ধানের যে পাতাগুলা সেগুলো কিন্তু মিশে যায়, তো বারবার ঝাড়ু দিয়ে এগুলোকে সরানো লাগে। তবে যাই হোক, মানুষের পরিশ্রম কিন্তু ঠিকই কমে গেছে আগের থেকে। এখন কৃষিতে যান্ত্রিকীকরণ শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ নয়, বাস্তবে ঠিকই কিন্তু হচ্ছে। দর্শক, ধান চাষের পিছনে যে কত পরিশ্রম ব্যয় হয় এটা আসলে বাস্তবে না দেখলে কেউ বুঝবে না। আমরা তো খুব সহজেই বাজার থেকে চাল কিনে ভাত রান্না করে খাই, বাট এটার পিছনে যে কত গল্প রয়েছে, কত পরিশ্রম রয়েছে, সেটা আসলে আমরা কেউ জানি না। তো একদিকে আমি মেশিনের সামনে ধান এগিয়ে দিচ্ছিলাম, আর একদিকে আমার আম্মু এই যে ধানের উপরে যে লতাপাতাগুলো আছে সেগুলো ঝাড়ু দিয়ে সরাচ্ছে, আর পাশে জহুরুল কাকাও সাহায্য করতেছে। তো এইভাবেই আসলে আমার আন্টি, চাচি এরা মিলেই আসলে এই ধানের কারবারগুলা করা হচ্ছে। তাছাড়া কিন্তু মানে সম্ভব না, আমার আম্মু একা জীবনও পারতো না। তো এক সময় করছিল, যখন ধানের জমিগুলা খোলা ছিল তখন আমাদের বাড়িতে বিশাল আকারে এই ধানের কারবারগুলো করা হতো। বাট এখন সেই মানুষগুলাও নাই, আর আমার আম্মুর শরীরের কন্ডিশনও সেরকম নাই। ধানের যে খড়গুলো আছে ওগুলা বিক্রি করে দেওয়া হবে, যাদের গরু আছে আশেপাশে তারাই নেবে। আর আমাদের এই যে ধান সেদ্ধ করার জন্য কিছু রাখা হবে আর কি। দর্শক, এখানে ধান রাখা হচ্ছে। আজকে সেদ্ধ করবে? দেখি সে আকাশের অবস্থা, দেখি আকাশ যদি ভালো হয়। আকাশটা ভালো না হলে তো আজকে রাত্রি সেদ্ধ করবে। মেঘাচ্ছন্ন আকাশ, আকাশে হবে। ধানের তো কোনো পাতান নাই, পাতান কম হয় নাই বলেই চলে। পাতান এখন একদমই নাই। দর্শক, পাতান হচ্ছে যেসব ধানের ভিতরে কোনো চাল নাই সেই ধানগুলাকে বোঝায়, অর্থাৎ ফলস ধান যেটা আর কি। এই ধানের যেটা খোসা, হ্যাঁ, এটা সাধারণত যেটা মিল আছে, অর্থাৎ রাইস মিল আছে, রাইস মিল মানে অটো রাইস মিল। এই অটো রাইস মিলের যে ধানের যে তুষটা বাড়ায়, তুষটা নিয়ে যায় বগুড়া, এখান থেকে বগুড়া যায়, বগুড়া এলাকায় নিয়ে যাবে, ওরা নিয়ে যায় ওটা তৈল বাড়ি করে, তুষের তেল। হ্যাঁ, এবং এটা সয়াবিন তেল যেমন ওই রকম, এবং পুষ্টিকর ধানের ব্যাপার। দর্শক, আমার আব্বু যেটা বলছিল যে ধানের যে কুড়া থাকে, অর্থাৎ যে তুষ থাকে, তো সেটা দিয়ে নাকি তেল বানানো হয়। তো বিষয়টা আমার কাছে অবাক লাগলো যে কিভাবে সম্ভব, ধানের খোসার মধ্যে তেল থাকবে, এটা তো মানে ভাবাই যায় না। তো আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম ইন্টারনেটে যে ঘটনা কি সত্য কিনা। বাট যেটা দেখলাম সত্যি অবাক হলাম যে ঠিকই কিন্তু ধানের কুড়া থেকে তেল বের করা হচ্ছে, সেটাও আবার বেশি দূর না, আমাদের বগুড়াতেই তৈরি করা হচ্ছে। ধানের যে কুড়াটা থাকে ওটাকে কম্প্রেস করে ওটার থেকে যে জ্বালানিটা সেটাই বের করে আনা হয়। যে তেলটা আসে এটা কিন্তু ভোজ্য তেল না, এটা হচ্ছে ক্রুড অয়েল, অর্থাৎ জ্বালানি তেল বলে যেটাকে। আর এটাকেই পরিশোধন করে আবার ভোজ্য তেলে পরিণত করা হয়।
তো অবাক করা বিষয়টা হচ্ছে যে এই পুরো প্রসেসটা বাংলাদেশে তৈরি করা হচ্ছে, ইভেন বগুড়ার মতো একটা জায়গায়। তবে আরও অবাক করা বিষয়, এই তেলটা কিন্তু বিদেশে প্রচুর চাহিদা। দেখতে পাচ্ছেন $3,80,00,000 এটা রপ্তানি করা হয়েছে বগুড়া থেকে 2022 সালে। আর এই রাইস ব্র্যান্ড অয়েল বিদেশে এক এক ব্র্যান্ডের এক এক মোড়কে এক এক বোতলে বিক্রি করা হয়ে থাকে। তো আব্বুর থেকে দারুণ একটা জিনিস জানলাম। আসলে শেখার কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই, কত কিছু অজানা আছে আমাদের। দর্শক, এই হচ্ছে ধানের অবস্থা, আর ধানগুলা এখানে রাখা হয়েছে। তো একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে রোদের কোনো দেখা নাই, যার কারণে ধান সেদ্ধ করার পর শুকানো কি ব্যবস্থা কি হবে সেটার কোনো ভরসা নাই। এখন আরও ধান আসতেছে, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আরও কাটা হচ্ছে, সেগুলো মারাই করা হবে। এখন সেগুলো কোথায় রাখবে আল্লাহ জানে। এই বারান্দা তো ভরে যাবে, ঘরের অবস্থাও খারাপ, বালু দিয়া ভরে গেছে। এই ইরি ধান কাটার পরে এই একটাই সমস্যা, বৃষ্টি মেঘ, তো যার কারণে রোদে শুকানোর ব্যাপক সমস্যায় পড়তে হয়। তো দর্শক, এটা পরের দিনের ভিডিও। পরের দিন সম্পূর্ণ জমির ধান কেটে আনা হয়, আর দ্বিতীয় ধাপে আবারও মারাইয়ের কাজ শুরু করা হচ্ছে। তো দ্বিতীয় ধাপে মারাই করার পর এই পরিমাণ ধান হয়েছে। তো টোটাল কি পরিমাণ ধান হয়েছে সেটা ইনশাল্লাহ জানাবো সম্পূর্ণ ধান পরিমাপ করার পর। তো ধান কাটা মারাই করার পর আরেকটা বড় ধাপ হচ্ছে ধান সেদ্ধ করা। আমরা সেদ্ধ ধানের চাল খাই। তো এই সেদ্ধ চালের একটা সুবিধা হচ্ছে কি, এই ভাতগুলো অনেক ঝরঝরা হয়, খেয়েও অনেক তৃপ্তি পাওয়া যায়। তো এই কারণে আমাদের এলাকায় প্রায় সবাই এই ধান সেদ্ধ করে ধান কাটার পর। তো আমার যত চাচি আপা ওরাই করতেছে ধান সেদ্ধর প্রসেসটা। সাধারণত ওই ধানের খড় দিয়েই কিন্তু এই সেদ্ধর কাজটা করা হয়, বাট আমাদের যে খড়টা ওটা এখনও কাঁচা আছে, তো সেজন্য আমাদের যে স্টকে যেসব লাকড়ি ছিল সেগুলাই আনা হয়েছে। দর্শক, সেদ্ধ করতে করতে দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে, তো তারপরও সেদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে। দুটো হাঁড়ি বসানো হয়েছে, প্রতিটা হাঁড়ি হচ্ছে আপনার 1 মণ 15 কেজি এরকম হবে। আগে পাতিল হিসাব করো, তাহলে পরে। তো সেদ্ধ করার পর এখানে রাখা হচ্ছে এগুলোকে ঠান্ডা করার জন্য। চুলোর আগুন দাউ দাউ করে জ্বলছে, আর পাশে চামলি আপা বসে ধান সেদ্ধর কার্যক্রম তদারকি করছে। দর্শক, সকাল হওয়ার পর এই ধানগুলোকে বস্তাবন্দি করে এখন চাতালে নিয়ে যাওয়া হবে, যেখানে রোদে শুকানো হবে। বাট রোদের কোনো দেখা নাই, আবার উল্টা আরও হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এখন কি যে হবে, এই ধান যদি শুকানো না যায় পুরো ধানটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, এমন অবস্থা। তো আল্লাহর কাছে শুকরিয়া যে পরবর্তীতে দুপুরের দিকে বৃষ্টি থেমে যায় এবং হালকা রোদ ওঠে। তো আমার আন্টিরা ওনারা এই ধান নিয়ে গেছে চাতালে, তো সেখানেই রোদে শুকাইছে এবং ধানগুলো ওখানেই থাকবে। তো বাকি যে ধানগুলো এগুলো পরবর্তীতে সেদ্ধ করা হবে। তো দর্শক, এই ছিল আপডেট। ইনশাল্লাহ পরের প্রসেসগুলো আস্তে আস্তে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কোনো নতুন তথ্য আপনাদেরকে দিতে পারি, তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে।